আইএলটিএস রাইটিং এসেতে মার্কিং যে ক্রাইটেরিয়াটা আছে পাবলিকলি অ্যাভেলেবল, ব্রিটিশ কাউন্সিল যে মার্কিং ক্রাইটেরিয়াটা অ্যাভেলেবল করে রাখছে পাবলিকলি, সেটাতে দেখা যায় যে মার্কিংটা হয় চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, আর একটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহিশন, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ। এই ভিডিওতে আমি কিছুটা লেক্সিক্যাল রিসোর্স নিয়ে কথা বলবো, এবং এই লেক্সিক্যাল রিসোর্সে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভোকাবুলারি, এক কথায় ভোকাবুলারি। এবং এই ভোকাবুলারি সেকশনটা দিকে যদি আমি ফোকাস করি, আমি মূলত ব্যান স্কোর 6, ব্যান স্কোর 7 এবং ব্যান স্কোর 8, এই তিনটা ব্যান স্কোরের ডেসক্রিপশনটা একটু ফোকাস করব স্পেশালি একটা পয়েন্টে। এই কারণ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি তারা মূলত এই আমাদের টার্গেট এই 6, 7, 8 এই তিনটা স্কোরই থাকে বেশি, এবং বাংলাদেশের অ্যাভারেজ রাইটিং ব্যান স্কোর 6, 6.5 হয়। তো এই তিনটা স্কোর যদি আমরা খেয়াল করি, 6 নাম্বার যারা 6 নাম্বার ব্যান স্কোরে যাদের রাইটিংটা আছে, আহ, সেটাতে দেখা যাবে কোলোকেশন যে ব্যাপারটা, কোলোকেশনের ব্যাপারটা একদমই থাকবে না। হ্যাঁ, তারা জাস্ট ওয়ার্ডগুলো ইউজ করবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ওয়ার্ড ইউজ করবে, কিন্তু ব্যান স্কোর 6 কোনো ধরনের কোলোকেশনের ব্যবহার আসলে তেমন একটা ব্যবহার চোখে পড়বে না। বাট 6 থেকে একটু যদি স্কোরটা বাড়ে, যদি 7-এর দিকে যাওয়া যায়, তখন দেখা যাবে কি ওই রাইটিংয়ে কিছু কোলোকেশনের ইউজ দেখা যাবে। এই যে এখানে এই কোলোকেশন কথাটা লেখা আছে, হ্যাঁ, অ্যাওয়ারনেস অফ কোলোকেশন। তার মানে ব্যান ব্যান স্কোর 7-এর দিকে যদি আসা যায়, তখন দেখা যাবে কিছু কোলোকেশনের ইউজ রাইটার করতে পারছে। যদি কিছু কিছু কোলোকেশন হয়তো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হয়েছে, হয়তো ওইটা আরও ভালো কনটেক্সটে ইউজ করা যেত, সে হয়তো কনটেক্সটটা ঠিক মতো ফিট করতে পারে কোলোকেশন, এরকম দু একটা অকেশনে হয়তো হইতে পারে, বাট বেশিরভাগই ঠিক মতো ইউজ করতে পারছে। দেন আর্টেও ঠিক একই রকমই একটা কথা রাখা আছে যে আর্টেও খুব কোলোকেশনের ব্যবহার থাকবে, হয়তো কিছু কিছু হয়তো ইনএকুরেসি থাকবে এই কোলোকেশন ইউজের ক্ষেত্রে। তার মানে দেখা যাইতেছে যে আমাদের যে ডেজার্ট স্কোরটা থাকে এই 6, 7, 8, স্পেশালি 6-এর উপরে যেটা 6.5, 7, 7.5, 8, এই কয়েকটা স্কোর পাওয়ার জন্য কোলোকেশন খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কোলোকেশনটা কি এবং এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমি যেটা বলতে চাই, আসলে কোলোকেশন আমরা ন্যাচারালি, আমরা অলরেডি যারা আইএস পরীক্ষা দিচ্ছি বা দেওয়ার প্রিপারেশন নিতেছি, অলরেডি অনেক ইংলিশ আমরা অলরেডি ইংলিশটা 10, 11, 12 বছর পড়ে আসছি মিনিমাম। তো আমরা অলরেডি কিছু কোলোকেশন অলরেডি জানি, অনেক কোলোকেশনই আমরা জানি, এবং ন্যাচারালি সেটা ইউজ করতেছি উইথাউট নোয়িং যে আমরা এটা কোলোকেশনটা ইউজ করতেছি। হ্যাঁ, তারপরও আমাদেরকে, যদি আমরা আইএস রাইটিংটা আমাদের একটা পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষায় আমাদেরকে সতর্কভাবে এইগুলো ইউজ করতে হবে, কারণ আমি যদি সতর্কভাবে এটা না লিখে আসি, তাহলে হয়তো আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা ফিল আপ হবে না। তো আমরা যখন প্রিপারেশন নিব, এই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝা। কারণ আমি যতই ভালো ইংলিশ লিখি, আমি যদি মার্কিং ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারি, যারা এক্সামিনার আছে তারা আমাকে কিন্তু মার্কটা দিবে না। এর জন্য বিচ্ছিন্নভাবে না লিখে আমরা যদি একটু বুঝে শুনে লিখতে পারি, তাহলে হয়তো আমরা মার্কটা ভালো পাবো। এমনও আমি অনেক দেখছি যে হয়তো একজন স্টুডেন্ট মোটামুটি ভালো ইংলিশ পারে, কিন্তু সে মার্কটা পায় নাই, কিন্তু তার থেকে কম ইংলিশ পারে এমন লোক অনেক সময় দেখা গেছে মার্কটা, মানে তার ডেজার্ট মার্কটা পেয়ে বসে আছে। এটার কারণ হতে পারে যে একটু কম ইংলিশ পারে, সে হয়তো মার্কিং ক্রাইটেরিয়াটা খুব ভালো বুঝতে পারছে এবং মার্কিং ক্রাইটেরিয়া ফিল আপ করে দিয়ে আসছে, এই জন্য সে স্কোরটা পাইছে। সেই জন্য মার্কিং ক্রাইটেরিয়া বোঝা এবং এটা অ্যাপ্লাই করা খুব ইম্পর্টেন্ট। তো আমি খুব শর্টকাটে আসলে বলবো, এই ভিডিওটা খুব বেশি লম্বা আমি করব না। প্রথমত কোলোকেশন যেটা, সেটা এক কথা সিম্পলি বললে বুঝাবে জোড়া জোড়া ওয়ার্ড, ঠিক আছে, নট আ সিঙ্গেল ওয়ার্ড। আমরা অনেক ইংলিশ ওয়ার্ড, অনেক ওয়ার্ড ইউজ করি যেটা অনেক সিঙ্গেল ওয়ার্ড এবং একটা সিঙ্গেল মিনিং দেয়। যেমন আমি যদি বলি ওয়াটার, পানি, শুধু পানি, হ্যাঁ, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড এবং এটা সিঙ্গেল মিনিং দিচ্ছে। কিন্তু ইংলিশে কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু আহ, অর্থ আছে যেটা একটা শব্দের প্রকাশ করা যায় না, যেটার জন্য দুইটা শব্দ একসাথে বা তিনটা শব্দ একসাথে বসা একটা সিঙ্গেল মিনিং দেয়। দুটা তিনটা শব্দ যখন একসাথে বসে একটা সিঙ্গেল মিনিং দেয়, সেটা মূলত কোলোকেশন হয়ে যায়। এটা অনেকটা ফ্রেজাল ভাবের মতো, আমরা ছোটবেলায় ফ্রেজাল ভাব শিখে এসেছিলাম কিছুটা। হ্যাঁ, এই কোলোকেশন সব, যত ফ্রেজাল ভাব আছে দুনিয়াতে, সবই কোলোকেশন। হুম। আহ, এখানে আমি কিছু স্ট্রাকচার লিখে রাখছি, হ্যাঁ, যে গ্রামাটিক্যাল ব্যাখ্যা যেটা, হ্যাঁ, যাতে হয়তো আমরা একটু একটু বুঝি যে আমরা আসলে কোলোকেশনটা ইউজ করতেছি, বা আমার লেখার সময় এটা যাতে বোঝা যায় যে হ্যাঁ আমি কোলোকেশন ইউজ করতে পারছি, সেটার জন্য এখানে আমি গ্রামাটিক্যাল কিছু
কনস্ট্রাকশন দিয়ে কোলোকেশনে লিখে রাখছি। যেমন এই যে ভার্ভ প্লাস নাউন, হ্যাঁ ভার্ভ প্লাস নাউন, এই ধরনের স্ট্রাকচার যদি ইউজ হয় সেটা হচ্ছে কোলোকেশন হবে। যেমন সিদ্ধান্ত নেয়া, আমরা বাংলায় একটা শব্দ বলি যে সিদ্ধান্ত নেয়া, ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া শব্দের ইংলিশটা কি? মেক আ ডিসিশন। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু টেক ডিসিশনও হয়, আবার মেক ডিসিশনও হয়। মানে মেক ডিসিশন অথবা টেক, টি এ কে টেক নামে একটা একটা শব্দ আছে, ওই টেক ডিসিশন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়, আবার মেক ডিসিশন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, আমি কিন্তু ডু ডিসিশন বলতে পারি না। ডু ডিসিশন যদি আমরা বলি সেটা কি হবে? ইনকারেক্ট। ঠিক আছে, এই যে একটু আগে আমরা দেখে আসছি যে ব্যান্ড 7-8এও কিন্তু কিছু ইনএকুরেসি থাকে। হুম, কোলোকেশন ইউজে এই যে এই ধরনের ইনএকুরেসি হয়তো থাকে, কেউ হয়তো সিদ্ধান্ত নেওয়া লিখতে যে ডু আর ডিসিশন লিখে ফেলেছে, যেটা কমপ্লিটলি ইনকারেক্ট। ডু ডিসিশন হয় না, হয় এটা মেক ডিসিশন হবে অথবা টেক ডিসিশন হবে। তো সিদ্ধান্ত নেওয়া এই শব্দটা বা এই এটা যদি আমরা বলতে চাই ইংলিশে, এটা ইংলিশটা হবে মেক ডিসিশন অথবা টেক ডিসিশন। তোমার বিরতি নেওয়া বা ব্রেক না, টেক ব্রেক, এই যে এটা কিন্তু একসাথেই বলতে হবে। বিরতি নেওয়া বা ব্রেক নেওয়া, টেক ব্রেক, এটা কিন্তু আলাদা অন্য কোনো এখানে আর বসানোর কোনো স্কোপ নাই। হ্যাঁ, পরামর্শ দেওয়া, গিভ অ্যাডভাইস। হুম, তো এইভাবেই আছে ভার্ভ প্লাস নাউন। এখানে এই যে মেক আছে ভার্ভ, ডিসিশন হচ্ছে নাউন, টেক হচ্ছে ভার্ভ, ব্রেক হচ্ছে নাউন, গিভ হচ্ছে ভার্ভ, অ্যাডভাইস হচ্ছে নাউন। তো এরকম ভার্ভ নাউন বসায় আমরা এখানে একটা ওয়েতে কলোকেশন ইউজ করতে পারি। তারপর এই যে অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন আমরা অনেকেই ইউজ করে থাকি যে নাউনগুলোর আগে কিছু বিশেষণ যুক্ত করি। হ্যাঁ, ওই নাউনটাকে মডিফাই করার জন্য। তো আমরা যখন রাইটিংয়ে নাউনগুলো লিখবো চেষ্টা করতে পারি যে আমরা ওই কনটেক্সের সাথে যাই এরকম কিছু বিশেষণ অ্যাড করার। যেমন এখানে আমি একটা শব্দ বলতে যে জোরে বৃষ্টি, আমরা বাংলায় কিন্তু একটা বলি এ শব্দ যে বাইরে জোরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হইতেছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যেভাবেই বলি না কেন ইংলিশটা কিন্তু এই যে একটাই, এই যে হেভি রেইন। ঠিক আছে, এখন জোরে বৃষ্টি হইতেছে এটা কিন্তু স্ট্রং রেইন কেউ যদি বলে সেটা কিন্তু ভুল হবে, কারণ এটার কোনো স্ট্রং রেইন কোনো মিনিং দিবে না। যদিও আক্ষরিক বাংলায় মানে স্ট্রং রেইন আসতে পারে, হ্যাঁ, স্ট্রং রেইন বা এরকম কিছু, বাট ইংলিশে এটার কোনো মিনিং দিবে না। ইংলিশে এটা হবে হেভি রেইন, জোরে বৃষ্টি ইংলিশই হচ্ছে হেভি রেইন। তো এটা হচ্ছে কোলোকেশন, এই যে যে শব্দের সাথে যে শব্দ ফিট খায় এবং মানে একটা সিঙ্গেল মিনিং দেয়। অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবার হেভি রেইন। তারপর যে কড়া কফি, হ্যাঁ আমরা কড়া চা, আমরা কিন্তু এরকম বলি বাংলায় যে খুব কড়া করে একটা চা দাও, কড়া করে একটা কফি। তো এটার ইংলিশটা কিন্তু হবে যে স্ট্রং কফি, স্ট্রং টি, এরকম বলি অর্থটা দিবে। তো এরকম নাউনগুলোর আগে যদি আমি এরকম অ্যাডজেক্টিভ বসাই দিই তাহলে কিন্তু সেটা একটা কোলোকেশন হয়ে যাবে। আচ্ছা, তো দুটা নাউন একসাথে বসাও কোলোকেশন হতে পারে, এটা আমরা অলরেডি ইউজ করি অনেকেই। হ্যাঁ, যেমন জব এবং ইন্টারভিউ দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ, কিন্তু জব ইন্টারভিউ দুটো মিলে কিন্তু একটা সিঙ্গেল মিনিং দেয়। তো এটা নাউন নাউন সেটা একটা কোলোকেশন হয়ে যাবে। তো ডেথ এবং পেনাল্টি, ডেথ মানে মৃত্যু, পেনাল্টি মানে শাস্তি, কিন্তু মৃত্যু মানে মৃত্যু শাস্তি যেটা, সেটা যদি আমরা বলতে চাই ডেথ পেনাল্টি একসাথে বসে একটা সিঙ্গেল মিনিং দেবে, ডেথ পেনাল্টি হয়ে যাবে। তো সেটাও কিন্তু একটা কোলোকেশনের ভিতর পড়বে। হ্যাঁ, তো এইটা আমরা অলরেডি অনেক ব্যবহার করি, বাট এখানে আমরা দেখে নিলাম যাতে এরকম ওয়ার্ড আমরা আরও বেশি বেশি ইউজ করতে পারি। তারপর অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কীরকম হয়? এই যে অ্যাডজেক্টিভ যেগুলো থাকে এগুলোর প্রত্যেকটার আগে আমরা কি করি, একটা মানে অ্যাডভার্ব লাগাই দিই। এই যেখানে অ্যাডভার্ব লাগানো আছে, যেমন কনসার্ন, কনসার্ন আগে কি লাগানো আছে? ডিপলি, ডিপলি কনসার্ন, খুবই কনসার্ন। সাকসেসফুল কেমন? হাইলি সাকসেসফুল। হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে এরকম অ্যাডভার্ব লাগানো আছে। আমরা হয়তো যারা একটু সাধারণ লেভেল ইউজার থাকে, যেমন মানে ব্যান্ড 5 বা ব্যান্ড 6, তারপর তারা ধর অ্যাডজেক্টিভের আগে অনেক অনেক সময় অ্যাডভার্ব লাগানোর চেষ্টা করে, কিন্তু সেটা দেখা গেছে খুবই জেনেরিক বা খুবই কমন অ্যাডভার্ব, যেমন সব কিছুতে ভেরি লাগাই দেয়। যেমন এখানে কিন্তু ভেরি কনসার্ন অনেকে বলতে পারতো, ভেরি কনসার্ন, ভেরি সাকসেসফুল, কিন্তু এই ভেরি শব্দটা ইউজ করার আমি মনে করি কোনো প্রয়োজনই নেই। কারণ যারা ব্যান্ড 6.5, 7, 7.5, 8 টার্গেট করতেছে রাইটিংয়ে, ভেরি শব্দটা আনার কোনো প্রয়োজনই নেই। এটা খুবই সিম্পল একটা ওয়ার্ড, এটাকে অ্যাভয়েড করাই ভালো। বরং একটু খুবই স্পেসিফিক এবং সফিস্টিকেটেড এরকম অ্যাডভার্ব যদি লাগানো যায় জেবের সাথে, সেইটা ভালো। কিছু কিছু জায়গায় হয়তো আসতে পারে ভেরিটা, একদম যে আসবে তা না। অনেক জায়গায় হয়তো এরকম কনটেক্সট স্পেসিফিক অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে ভেরিটা ইউজ করা যেতে পারে। তারপর শেষে 5 নাম্বার এই যে ভার্ভ প্লাস অ্যাডজেক্টিভ, মানে ভার্ভগুলোকে মানে মডিফাই করা। হ্যাঁ, কীভাবে সে অ্যাপোলোজাইজ করছে? খুব সিনসিয়ারলি সে অ্যাপোলোজাইজ করছে, অ্যাপোলোজাইজ সিনসিয়ারলি। হ্যাঁ, সে কীভাবে কথা বলছে? খুব ফ্লুয়েন্টলি কথা বলছে, স্পিক ফ্লুয়েন্টলি। তা ভার্ভগুলোকে সে কীভাবে দৌড়াইছে? রান ফাস্ট, হ্যাঁ রান কুইকলি,
তো সেই এইভাবে ভার্বগুলোকে যদি অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা যায়, সেটা কিন্তু কোলোকেশনের ভিতর পড়বে। তাই এরকমভাবে এই যে এই 5 ওয়েতে কোলোকেশন করা যায়, যে ভার্ব প্লাস নাউন দিয়ে করা যায়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে করা যায়, দুটা নাউন একসাথে বসে কোলোকেশন হয়। তারপর অ্যাডজেক্টিভ দুইটা অ্যাডজেক্টিভ একসাথে বসেও কোলোকেশন হয়, এই যেখানে যেটা আমরা দেখে আসছি, ডিপলি কনসার্ন, হাইলি সাকসেসফুল। আমি এটাকে আগে অ্যাডভার্ব বলে ফেলছিলাম, বাট এটা যে এখানে ভেরিটার উদাহরণটা এখানে হইতো। আচ্ছা যাক, দুটো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসেও এখানে কোলোকেশনটা হইতে পারে, যে ডিপলি কনসার্ন, হাইলি সাকসেসফুল, অ্যাডজেক্টিভগুলো আগে অ্যাডভার্ব বসায় দিয়ে, তারপরে যে ভার্বগুলোর সাথে এরকম অ্যাডভার্ব বসায় দিয়েও কোলোকেশনটা হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে যদি কোলোকেশনগুলো ইউজ করা যায় রাইটিংটা খুব স্ট্রং হবে। আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রেজাল্ট স্কোর যেমন 6.5, 7, 8 পাইতে আমাদের সুবিধা হবে। তো এইখানে আমি একটা স্যাম্পল এসে নিছি। হ্যাঁ, তো এই স্যাম্পল এসেতে আমি দেখে এখানে যে আমি বেশ কিছু মানে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে অনেকগুলো ওয়ার্ড, তার কাছে প্রত্যেকটা প্যারাতে কিন্তু কোলোকেশন ইউজটা আছে, যে 4টা প্যারা করা হয়েছে, 4টা প্যারাতে করে কিন্তু কোলোকেশন ইউজটা আছে। এবং এই এই অ্যাসেটা মূলত ক্রাইম নিয়ে, এই যে ক্রাইম। তো আমি এই ক্রাইম রিলেটেড এবং এই কোলোকেশনগুলো যদি আমি খেয়াল করি, প্রত্যেকটা কিন্তু মোটামুটি এই ক্রাইম রিলেটেড কোলোকেশন বা ক্রাইমের সাথে যায়। হ্যাঁ, যদি আমি এখানে এগুলো আলাদা করে লিখে রাখছি, আমি কিছু দেখাই। হ্যাঁ, তো আমরা দেখব। তো এখানে আমি দুইটা কন্ডিশন কিন্তু রাইটিংয়ের ফিল আপ করতেছে। হ্যাঁ, একটা কি, এই যে টপিক রিলেটেড ওয়ার্ড ইউজ হওয়া, টপিক রিলেটেড ওয়ার্ড। আরটা হচ্ছে ইউজ অফ কোলোকেশন। এখানে যতগুলো আসলে কোলোকেশন ইউজ করছে, বেশিরভাগ একদম টপিক রিলেটেড কোলোকেশন সে ইউজ করছে। এবং তারপর এটা হচ্ছে টপিক রিলেটেড। এই এটা আমি মূলত থেকে নিছি, চ্যাট জিপি থেকে নিছি সময় স্বল্পতার জন্য, যাতে দেখাতে পারি। বাট এইখানে যেটা দেওয়া আছে, যে প্রত্যেকটা প্যারাতে এই কোলোকেশন ইউজটা যেভাবে করতে হয়, এটা ভালো রাইটিংয়ের জন্য এটা একটা পারফেক্ট এক্সাম্পল এটা। তো এটা একটু দেখা যাক যে টপিক রিলেটেড ওয়ার্ড এবং ইউজ অফ কোলোকেশনগুলো কীভাবে ইউজ হয়েছে। আচ্ছা, প্রথমত এই যে একটা ওয়ার্ড, একটা দেখি এখানে আমরা, যে ইম্পোজ লঙ্গার প্রিজন সেন্টেন্স। আচ্ছা, মূল কোলোকেশনটা ছিল যে আমরা প্রথমে দেখছিলাম, ওই 1 নাম্বার ছিল ভার্ব প্লাস নাউন। হ্যাঁ, এই যে ইম্পোজ সেন্টেন্স, শাস্তি দেয়া। সেন্টেন্স মানে কিন্তু এখানে শাস্তি। হ্যাঁ, এখানে সেন্টেন্স মানে বাক্য না, সেন্টেন্স মানে কিন্তু শাস্তি। ইম্পোজ সেন্টেন্স মানে শাস্তি দেয়া। হ্যাঁ, এখন ওই সেন্টেন্স শব্দটা নাউন ছিল, এটা মূলত ভার্ব প্লাস নাউন ছিল। এই ওয়েতে এই কোলোকেশনটা স্ট্রাকচার করা হয়েছে, ভার্ব প্লাস নাউন, ইম্পোজ সেন্টেন্স, শাস্তি দেয়া। এখন এই সেন্টেন্স শব্দটাকে আবার মডিফাই করার জন্য দুইটা অ্যাডজেক্টিভ নিয়ে আসা হয়েছে, যে লঙ্গার, প্রিজন। হ্যাঁ, অথবা এই যে প্রিজন সেন্টেন্স, দুটা নাউন নাউন। হ্যাঁ, এটা আর কি, লঙ্গারটা এখানে অ্যাডজেক্টিভ এর রোল প্লে করবে। ইম্পোজ প্রিজন সেন্টেন্স মানে ওই জেল দণ্ড দেয়া আর কি, জেলে পাঠায় দেয়া। তো ইম্পোজ সেন্টেন্স অথবা ইম্পোজ প্রিজন সেন্টেন্স, শাস্তি দেয়া। তা আমরা যদি কেউ কাউকে শাস্তি দেয়, আমরা কিন্তু এভাবে বলতে পারি যে দ্য গভর্নমেন্ট ইম্পোজড প্রিজন সেন্টেন্স টু হিম। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট ইম্পোজড প্রিজন সেন্টেন্স টু হিম, এবার কিন্তু বলা যায় যে গভর্নমেন্ট তাকে জেলের শাস্তিটা দিছে। হ্যাঁ, তারপর এই যে আমি আরেকটা দেখা দিয়ে দিছি, অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট। অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট, এখন ডিটারেন্ট মানেটা হচ্ছে প্রতিরোধক আর কি, আর অ্যাক্ট অ্যাজ হিসেবে কোনো কিছু হিসেবে কাজ করা। তা অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট মানে কি, প্রতিরোধক হিসেবে কাজ করা। ঠিক আছে, তাহলে আমরা এরকম বলতে পারি যে এই কনটেক্সটে যে কালচারাল প্রোগ্রাম মাইট অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট অফ ক্রাইম। হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম মাইট অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট অফ ক্রাইম, মানে ক্রাইমকে প্রতিরোধ করার জন্য কালচারাল প্রোগ্রাম একটা মানে প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। তো অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট হচ্ছে কোনো কিছু প্রতিরোধ হিসেবে কাজ করা। তো এই যে 3-4টা শব্দ, অ্যাক্ট অ্যাজ আ ডিটারেন্ট, এটা কিন্তু খুব ভালো একটা কোলোকেশন। এটা মিলে একটা সুন্দর একটা মিনিং দিচ্ছে, প্রতিরোধক হিসেবে কাজ করা। ঠিক আছে, অর্ডিনারি যারা ইউজার থাকবে তারা হয়তো জিনিসটাকে অন্যভাবে লিখবে এটাকেই, কিন্তু এখানে কিন্তু এই কোলোকেশনের ইউজের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা কম কথায় ফুটে উঠতেছে। তারপর মানে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া, এটা হচ্ছে ফেস সিভার পানিশমেন্ট। এই যে এটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, এটাও এই যে যেমন দ্য ক্রিমিনালস মাস্ট ফেস সিভার পানিশমেন্ট, যে ক্রিমিনালদের অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো ক্রাইম করা, যে কমিট ক্রাইম। তো ঠিক এইভাবে আসলে মানে কিছু অনেকগুলো কোলোকেশন এই অ্যাসেতে ইউজ করা হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা কোলোকেশনই মানে
খুব সুন্দর সুন্দর কোলোকেশন এবং টপিক রিলেটেড, এবং আমরা যারা মানে আমরা যারা লিখবো সবগুলো যে টপিক রিলেটেড হইতে হবে ব্যাপারটা এরকম না হলেও চলবে, কারণ যারা একদম আমরা হয়তো মাঝারি লেভেলের রাইটার, আমাদের হয়তো সবগুলো টপিক রিলেটেড আর আমাদের পক্ষে নাও সম্ভব হইতে পারে, কিন্তু যতটুকু পারি আমরা আনার চেষ্টা করব। আর বাট এই কথা মাথায় রাখবো যে এইভাবে কিন্তু কোলোকেশনের ইউজটা আমরা যত পারি এই প্রত্যেকটা প্যারাতে যেন এরকম কোলোকেশন থাকে। তো যাদের রাইটিংয়ে কোলোকেশন থাকে না তাদের রাইটিংটা কীরকম হয় আমি একটু একটু বোঝানোর জন্য বলি। তাদের রাইটিংয়ে দেখা যায় কি বিষয় কি, তারা ইজ, এম, আর, ওয়াজ, ওয়েন এই টাইপের সেন্টেন্সগুলো বেশি লেখে। হ্যাঁ, তারা হচ্ছে এই ভার্ব মানে অ্যাকশন ভার্বগুলো ইউজ করতে পারে না। হ্যাঁ, এই যে ইম্পোজ সেন্টেন্স, হ্যাঁ, শাস্তি দেয়া, সে হয়তো এই কনস্ট্রাকশনের সেন্টেন্সটা লিখবে, সে হয়তো একই জিনিস লেখার চেষ্টা করবে, বাট সে হয়তো ইজ, এম, আর দিয়ে একটা সেন্টেন্স বানাবে। হ্যাঁ, যেটা খুব জেনেরিক একটা সেন্টেন্স, কিন্তু এই যে আমরা যদি খেয়াল করি এই পুরো অ্যাসেটাতে কোনো সেন্টেন্স কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, এগুলো দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স এই রাইটিংয়ে পাওয়া যাবে না। হ্যাঁ, মানে কোনো প্যারাতে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোনো একটা সেন্টেন্স এম, ইজ, আর, ওয়াজ দিয়ে তৈরি করা হয়েছে, কারণ এখানে প্রত্যেকটা সেন্টেন্স খুব মানে খুবই উন্নত মানের সেন্টেন্স, এবং সবগুলোতে কোলোকেশন ইউজ করা হয়েছে, ভার্ব ইউজ করা হয়েছে, যথাযথ টপিক রিলেটেড ভার্ব ইউজ করা হয়েছে। হ্যাঁ, এবং মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ভার্ব ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু এই জায়গায় ওরকম কোনো সেন্টেন্স নাই যেটা এম, ইজ, আর, ওয়াজ এই ধরনের বেসিক টাইপ সেন্টেন্স কিন্তু অ্যাভয়েড অ্যাভয়েড করতে পারা গেছে আর কি। তার মানে কোলোকেশন ইউজের মাধ্যমে রাইটিংটা খুব সুন্দর হয়। হ্যাঁ, আরও বেশি অ্যাডভান্স হয়। তো আমরা চেষ্টা করব এই মার্কিং ক্রাইটেরিয়াটা অবশ্যই ফিল আপ করতে। আর টপিক রিলেটেড ওয়ার্ড শেখার জন্য আমাদের যেটা করতে হবে, ক্রাইম রিলেটেড আইএলটিএস রাইটিং যেহেতু মানে টপিকগুলো নির্দিষ্ট, আমরা ওই নির্দিষ্ট টপিকের আন্ডারে 3টা 4টা 5টা যে এসে আমরা সবাই পরীক্ষার আগে পড়ে যাব, তাহলে হয়তো ওই টপিক রিলেটেড ওয়ার্ডগুলো আমাদের মাথায় থাকবে, টপিক রিলেটেড ওয়ার্ডগুলো আমরা মানে শিখতে পারবো, এবং ওগুলো আমরা নতুন যে কোনো একটা টপিক আমাদের এসে আমাদের এক্সাম হলে আসুক, আমরা হয়তো এই টপিক রিলেটেড ওয়ার্ডগুলো ওই এসেতে অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা কোলোকেশনটা শেখার চেষ্টা করবো এবং কোলোকেশনটা ইউজ করার চেষ্টা করবো, তাহলে হয়তো আমাদের রাইটিংয়ে স্কোরটা বাড়বে।